ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সমতা এবং ন্যায্যতা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রুমা। জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে সমতা এবং ন্যায্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে প্রয়োজন প্রান্তিক মানুষের অগ্রাধিকার, আর এই দাবিকে আরও সংহত করার জন্য সুশীল সমাজের অবস্থানকে দৃঢ় করার প্রত্যয়ে আজকের আমাদের এই আলোচনা। পুষ্টিকর খাবারের অধিকার নিশ্চিত করা, ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন, কৃষকদের জন্য শস্য বীমা সহ বিভিন্ন বিষয় ঠাঁই পাবে আমাদের ধারাবাহিক আলোচনায়। আজকে আমরা কথা বলবো ক্ষুদ্র এবং প্রান্তিক উদ্যোক্তাদের আর্থিক খাতে প্রবেশাধিকার, এ বিষয়ে কী কী চ্যালেঞ্জ আছে, উত্তরণের উপায় বা কী তা নিয়ে। সঙ্গে আছেন ঢাকা ব্যাংকের ইমার্জিং বিজনেস ও এমএসএমই ইউনিটের প্রধান মোহাম্মদ মহিবুল্লাহ খান, আছেন আইসিসিও ইকো কোঅপারেশন কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ সাকিব নবী, এবং আরও আছেন ইএমকে সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক আসিফ উদ্দিন আহমেদ। আসিফ উদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করছি, যেহেতু আপনারা তৃণমূলে কাজ করছেন। আমরা আজকে আলোচনার বিষয় যেহেতু ঠিক করেছি যে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের আর্থিক খাতে প্রবেশের অধিকার এবং সেটির ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ থেকে তারা কী করে বের হয়ে আসতে পারে, সব মতামতই আপনাদের কাছ থেকে শুনবো। আপনি যদি শুরুতে আমাদেরকে একটু পরিষ্কার করতেন যে প্রান্তিক জনগোষ্ঠী আসলে কারা এবং প্রান্তিক উদ্যোক্তা তাদের শুরুটা আসলে কিভাবে হয়। আচ্ছা, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ ডেফিনেশন যে আছে বাংলাদেশ ব্যাংকের ডেফিনেশন যেটা আছে সেটা হয়তো আমাদের ব্যাংক থেকে যে নিশ্চয়ই উনিও বলতে পারবেন, কিন্তু মানে 1999 সালে পরে 2005 সালে যখন রিভাইভ হয় তখন যারা আমরা বলছি যে ক্ষুদ্র উদ্যোক্তা বলতে যাদেরকে বোঝাচ্ছি বেসিক্যালি সেখানে আবার প্রথমবারের মতো ভাগ করা হয় যে সার্ভিস, প্রোডাকশন, অটোমেশন এভাবে আলাদা আলাদা করে ভাগ করা হয়, এবং সেখানে ল্যান্ড এবং ফিক্সড অ্যাসেট বাদে টোটাল ফিক্সড অ্যাসেটের ভ্যালুয়েশন বোধ হয় সার্ভিস সেক্টরে 50,000 থেকে 50 লাখ পর্যন্ত, এবং আপনার এমপ্লয়ি হচ্ছে ফ্রম 9 to 55 এরকম একটা ডিফারেন্সিয়েশন করা হয়, এবং প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করা হয়, প্রোডাকশনের জন্য আলাদা, সার্ভিস সেক্টরের জন্য আলাদা, মানে কোন পর্যায়ে সে প্রান্তিক এবং কোন পর্যায়ে সে ক্ষুদ্র এখানে। এখন ইস্যু যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন ফিল্ডে যাই বা মাঠে যাই তখন যেটা দেখি আমরা এখানে ক্ষুদ্র উদ্যোক্তা বললে এবং প্রান্তিক, বিশেষ করে আপনি প্রান্তিক শব্দটা উচ্চারণ করেছেন যখন, প্রান্তিক উদ্যোক্তা বললে যাদের বুঝে তাদের ডায়নামিক্সটা কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, তাদের ফিক্সড অ্যাসেটও এই পরিমাণ নাই, তারা মোস্ট অফ দ্য টাইম তাদের যদি আমি নাম্বার অফ এমপ্লয়ি সাইজ দেখি 5-7 জনের উপরে আমি কখনো দেখিনি। হ্যাঁ, মানে আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি কখনোই দেখিনি, এবং কিন্তু মানে স্প্যানটা এত বড়, ডিফারেন্সিয়েশনটা এতটাই বড় যে আমি এখানে গত বছরও যখন কাজ করছিলাম ওনাদেরকে নিয়ে, যে ওনাদের এই ফিনান্সিয়াল সেক্টরে প্রবেশের জন্য, সেখানে আমি চিড়া এবং মুড়ি বেচে এক ভদ্রমহিলা তার 4-5 ছেলে মেয়েকে মাস্টার্স করিয়ে ফেলেছেন, এরকমও দেখেছি আমি। আবার একজন আছেন যিনি পরের দিন 15 কোটি টাকা ইনভেস্ট করতে পারবেন, সেরকমও তার ক্যাপিটাল আছে। হ্যাঁ, মানে এরকম। সো এই যে একটা বিশাল মানে ডাইভার্স রেঞ্জ অফ পপুলেশন, এটা হয়তো এখন ব্যাংকিং ক্ষেত্রের জন্য আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি, কিন্তু ওই যখন প্রান্তিক লেভেলে যাচ্ছি তখন দুটো সমস্যা। একটা হচ্ছে তথ্যগুলা খুব ভালোভাবে পাওয়া যায় না, একটা বিশাল প্রবলেম যে আসলে ডিফারেন্সটা কীরকম, এত ডাইভার্স রেঞ্জ এবং এত ডাইভার্স প্যাটার্ন। ব্যাংকের ক্ষেত্রে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যখন তারা লোন নেয় সেক্ষেত্রেও নিশ্চয়ই একটি সমস্যা তৈরি করে, কারণ যে প্রান্তিক, যে চিড়ামুড়ি বিক্রি করে তার যেরকম অ্যাবিলিটি, কিন্তু যার আবার আরেকটু ভালো পেশা আছে তার সেই অ্যাবিলিটি তো থাকবে না, ফলে এখানেও একটা ঝুঁকি নিশ্চয়ই তৈরি হয়। এবং আপনি যদি যেটা বললেন যে প্রান্তিক জনগোষ্ঠীর আমরা যদি এক্সেস টু ফাইন্যান্সের ক্ষেত্রে আসি আজকে, মানে মেজর প্রবলেমটা হয়ে যায় এই জায়গায় যে ব্যাংকের ক্ষেত্রে, এবং ওনারাও বলতে পারবেন যে ওনারা যে ইনফরমেশনগুলো চান সেই ইনফরমেশনগুলো ওয়েল ডকুমেন্টেড না, প্রপার ডকুমেন্টেড না, এবং প্রপার রেকর্ডটা নাই, ট্র্যাক রেকর্ডটা নাই, ক্রেডিট হিস্ট্রিটা নাই। সো এটা আসলে আলটিমেটলি যখন ওনারা একটা পর্যায়ে পড়ে যায়, যখন তাদের আসলে অর্থের দরকার এবং অর্থ এক্সপ্যানশনের জন্য দরকার, তখন তারা ফর্মাল ইনস্টিটিউশনে যেতে পারে না, বিকজ তাদের ওই ইনফরমেশনের একটা বিশাল ল্যাকিংস আছে, যে তাদের ক্রেডিট হিস্ট্রি, তাদের ডিফারেন্সিয়েশন, এবং এ কারণে তারা তখন আলটিমেটলি যেটা হয় যে তারা ইনফর্মাল জায়গা থেকে তারা তখন ফাইন্যান্সিয়াল সোর্স করতে থাকে। মানে যে লোকাল যে হাই ইন্টারেস্ট রেটে যে ইনফর্মাল সোর্সগুলো, হ্যাঁ, এটা একটা। মাইক্রো ফাইন্যান্স থেকে তারা লোন নেন, কিন্তু মাইক্রো ফাইন্যান্সের যে লোনের যে ক্যাপ, মানে ক্যাপ যেটা আছে, এটা আসলে এই বর্তমান যারা বিশেষ করে মানে গ্রোয়িং যারা মাইক্রো থেকে এসএমইতে যারা গ্র্যাজুয়েশন করছে, স্মল এন্টারপ্রাইজে গ্র্যাজুয়েশন করছে, তাদের ক্রাইটেরিয়াটা ঠিক মিট করে না, তাদের যে নিডটা সেই অ্যামাউন্টটা মিট করে না। জি, আপনার কাছে আরও শুনবো এই বিষয়ে, যেহেতু আপনারা মাঠ পর্যায়ে কাজ করছেন। আপনি যে পয়েন্টটা বললেন সেখানে একটু আসতে চাই, যে বলছিলেন যে কিছুটা ইনফরমেশনের গ্যাপ থাকে এবং সেই কারণে তারা কিন্তু এই যে হাই রেটে অন্যান্য এনজিওগুলো থেকে তারা নেয়, ব্যাংক থেকে তারা নিতে পারে না, যেখানে কম রেটে পেতে পারতো। সাকিব নবী, আপনি যদি বলতেন, আপনারা যেহেতু মিডিয়েটর হিসেবে কাজ করছেন, আপনার অভিজ্ঞতা কি বলে ইনফরমেশনের যে ঘাটতিটা, সেটির জন্য যে আপনার দ্বারস্থ হবে এই মিডিয়েটর সম্পর্কেই বা তারা কতটুকু জানে, সেই প্রচারণা আসলে কতটুকু আছে তাদের মধ্যে? ইকো ইজ আ ইন্টারন্যাশনাল এনজিও ওয়ার্কিং ইন বাংলাদেশ লাস্ট 40 years, and তার যে ফোকাস থাকে আমার কাজকে, ইটস অন এন্টারপ্রাইজ স্কিলস অ্যান্ড মার্কেট সিস্টেমস, and we work a lot with the private sectors over here. सबसे बड़ा समस्या देखिए जे I mean we did a survey recently with women entrepreneurs, ওখানে যে ছিল কথা कि 87% of the women entrepreneurs says that the biggest problem
সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আছে ওইটা কি অ্যাক্সেস টু ফিনান্স, অ্যান্ড দ্যাটস ওয়াই they are not able to kind of start their enterprise or promote their enterprise. এখানে একটু খুব বড় জিনিস আছে পারসেপশন। পারসেপশন মানে কি a woman cannot be an entrepreneur. Woman can be a good housewife but she cannot be an entrepreneur. ওই রকম তো আমার মনে হয় কি সবচেয়ে বড় জিনিস আছে কি how do we overcome this perception. There has to be several examples. যে অন্য জিনিস ছিল কি how do we act as a mediator now. The বড় জিনিস আমি দেখি কি the women or the entrepreneurs, they want the loans, but they don't know where to get it from. The perception, जो loan के एक जो perception, जो the government के लोन ले जाए, the paper process, it's so bureaucratic, right? So the argument or the understanding around financial literacy ওরকম নাই কি আমি কোথায় লোন পাবো, কিভাবে লোন পাবো, কি ইন্টারেস্ট রেট হবে, কোন কোনটা পেপার লাগবে আমাকে। Again, one fact is that कि बांग्लादेशे there are around 8 million business. Out of those 90% are in the informal sector. যদি informal sector বলি মানে তার কাছে পেপার নাই, তার ওইটা অ্যাফিলিয়েশন নাই। সেক্ষেত্রে আপনারা কি ধরনের সহযোগিতা করেন? ওখানে যে ফোকাস থাকে আমরা কি we orient the bank, we sensitize the bank, we try to ensure that the bank also provides collateral free loan. গরিব মানুষের কাছে তো collateral থাকে না, right? They and post pandemic, post COVID হচ্ছে কি whatever assets they had to sell it. Now the government says that we will only give loans to those people who have the collateral. But some of the banks like Dhaka Bank, Bank Asia, they have been very forthright. They have taken some of the steps, very bold steps, to ensure that the loan which they provide are collateral free. মানে collateral के definition के एक तो wide करते से आगे जो collateral के definition छिलो कि it is about asset. Now we are talking about collateral which has a social dimension also कि social सामाजिक जे माने kinship आसे relationship आसे social capital आसे how do we use social capital to make the poor and the vulnerable small entrepreneurs, small and marginal farmers bankable and credit worthy. आगे एक तो और धारणा छिलो कि the poor are not bankable. ওখানে আমি বিজনেস করব না, পুরো নট ক্রেডিট জানি যে আপনাদের কাছ থেকে যদি কেউ হেল্প নেয়, যেমন যে প্রান্তিক আছে যে ক্ষুদ্র ঋণ নিতে চায়, আপনি তাকে তার ইনফরমেশন সবকিছু ঠিকঠাক করে পেপারস রেডি করে আপনি ব্যাংক পর্যন্ত এসে তাকে লোনের ব্যবস্থা করে দিলেন, সেক্ষেত্রে কি আপনাদের পেমেন্ট করতে হয়? না, পেমেন্ট করি না, বাট দ্য ফোকাস ইজ অন ফিনান্সিয়াল লিটারেসি ওভার হিয়ার। হাউ ডু ইউ অ্যাক্সেস দ্য লোন, what is the amount you need, how do you do business planning, খুব ইম্পর্টেন্ট। এনি বিজনেস ইউ স্টার্ট, তার মানে আপনারা বিনা পয়সায় তাদেরকে লোনটা দিয়ে দিচ্ছেন? আমি লোন দিতেছি নাই, উই কানেক্ট ম্যানেজ করে দিচ্ছেন, ম্যানেজ করে দিচ্ছি। ওকে ফাইন, তাহলে আপনাদের কাজটা হচ্ছে আপনারা বিনা পয়সায় তাদেরকে লোনটা ম্যানেজ করে দিচ্ছেন ফ্রম ব্যাংক, এবং আপনারা যেটা করছেন সেটা হচ্ছে তারা কিভাবে সেই টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই প্রসিডিউরটা আপনারা বলে দিচ্ছেন, বিজনেস প্ল্যান, রাইট। ওকে, আবার আসবো আপনার কাছে। আপনি যদি আমাদেরকে বলতেন মহিবুল্লাহ খান, সব শেষে আসলে নানান রকম অভিযোগ আমরা শুনি, এর আগেও বিভিন্ন টকশোতে যারা উদ্যোক্তা আসেন তারা বলেন যে ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে নানান রকম জটিলতা। আমরা একটু পরিষ্কার হতে চাই আপনার কাছে, আসলে কি নানান রকম জটিলতা? কারণ আমরা এটিও জানি যে ব্যাংক কিন্তু ইন্টারেস্ট থাকে সবসময়, আমি লোন দেই কারণ ব্যাংকের আলাদা একটি সেকশন রয়েছে, অনেকগুলো ব্যাংকে এসএমএর জন্য আলাদা সেকশন রয়েছে, একটু অভিজ্ঞতা বলবেন। ব্যাংক আসলে মানুষের টাকা নিয়ে ব্যবসা করে, আমানত আমি মানুষের ডিপোজিট নিয়েছি, ওটা আমি লোন দেওয়ার জন্য নিয়েছি, সেটাই তো আমার কখনোই আমার এরকম উদ্দেশ্য নেই যে আমি লোন দিব না, কিন্তু ব্যাংক টাকাটা নিরাপত্তাটা দেখতে চায়। কিন্তু আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য অবশ্যই আমাদের ব্যাংক, বিশেষ করে ঢাকা ব্যাংক সবসময় অত্যন্ত বেশি সেন্সিটিভ, এবং আমরা দিতে চাই। যে উনি ইকোর যে বাংলাদেশ প্রতিনিধি একটা উদাহরণ দিলেন একটু আগে, যেটা ঢাকা ব্যাংকের কথা বলেছেন উনি, তো এই এক্সাম্পলটা আমি বলি। এইখানে আমরা উদ্ভিদ তৈরি করে, যেটা হচ্ছে যে ঔষধি গাছ তৈরি করে আমাদের পলাশবাড়ি গাইবান্ধাতে এরকম 50 জন কৃষক, যাদের ব্যাংকে আসার মতো আসলে ওইরকম যোগ্যতা নেই বা তারা ওইরকম ফাইন্যান্সিয়াল এডুকেটেড না, তো আমরা কিন্তু ঢাকা ব্যাংক ওদের প্লেসে গিয়ে, অর্থাৎ ওদের কাউকে ব্যাংকে আসতে হয়নি, ঢাকা ব্যাংকের প্রতিনিধি ওরা যেখানে বাস করে সেখানে চলে গিয়েছে, একটা টেবিল চেয়ার নিয়ে বসে ওদের হয়ে ফর্মটা ফিল আপ করে দিয়েছে। এটাকে আমরা 10 টাকা অ্যাকাউন্ট বলি, একটা অ্যাকাউন্ট করেছে 10 টাকা দিয়ে মাত্র, সমস্ত ডকুমেন্টেশন ব্যাংকের কর্মী করে দিয়েছে, করে দিয়ে ওদেরকে আমরা লোন দিয়েছি, এবং এটা কোলাটেরাল ফ্রি লোন। এবং এখানে যেটা হয়েছে যে ওদের কতগুলো আমরা টিম করে দিই, বা ওরা একটা টিম করে নিয়ে আসে, ওই টিমের দায়িত্ব হচ্ছে যে তারা ফলো আপ করে লোনটা পেমেন্ট করার জন্য। তো এইটাতে আমরা খুব সাকসেসফুল হয়েছে, এবং খুব ভালো কথা হচ্ছে যে আমরা কিন্তু পুরো লোনটাই আদায় করে ফেলেছি। তো ব্যাংক কিন্তু কোলাটেরাল ফ্রি লোন দেয়, এইটা তো একটা এক্সাম্পল আমি বললাম। এর বাইরেও আমরা রিসেন্টলি গত মাসেই, ইনফ্যাক্ট এই নভেম্বর মাসে 22 তারিখে আমরা রাজশাহীতে 22 জন ফার্নিচার ব্যবসায়ী
যাদেরও জামানতবিহীন লোন দিয়েছে, আমরা যেটা ব্যাংকে একটু ইনোভেটিভ হতে হয় আসলে, হয়তো অন্য ব্যাংকের কথা আমি জানি না, কিন্তু ঢাকা ব্যাংক আমরা সবসময় চেয়েছি যে আমাদের এসএমই লোন বাড়ুক, আমাদের ক্ষুদ্র জনগোষ্ঠী, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে আমরা লোন দিতে চাই। আমাদের এটা আমাদের টপ ম্যানেজমেন্টও এই ব্যাপারে আমাদেরকে সবসময় উৎসাহিত করে। যেটা আমি বলছিলাম, ফার্নিচার ব্যবসায়ীদেরকে আমরা কি করেছি, আমরা একটা সামাজিক গ্যারান্টি নিয়েছি, একটা কনসেপ্ট আছে, সোশ্যাল গ্যারান্টি বলি আমরা। সেটা হচ্ছে যা একটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, একটা বেসরকারি সংগঠন, তাদেরকে আমরা বলেছি যে তোমরা একটা গ্যারান্টি দাও। ওই 22 জনকে ওরা একটা গ্যারান্টি দিয়েছে, 22 জনের পক্ষে ব্যাংকে, এবং আমরা কিন্তু 22 জনকে প্রায় 90 লাখ টাকা লোন দিয়েছি, গত মাসেই বলেছে দিয়েছে। এবং ব্যাংকের এই যে অভিযোগটা আপনি বললেন যে কোলাটেরাল ফ্রি লোন দেই না, আসলে ব্যাংক কোলাটেরাল ফ্রি লোন দেয়, কিন্তু একটু গুছিয়ে আনতে হয়, একটু আমাদের একটা সিস্টেম বের করে নিতে হয় যে কিভাবে আমার লোনটাকে নিরাপদ করা যায়। সেটা তো আমি ব্যাংক তো তার জিনিসটা দেখবে যে সেই লোনটা আমরা সামাজিক গ্যারান্টি নিয়েছি, আমরা ওদেরকে যেটা এডুকেশনের কথা বললেন, অনেক সময় আমরা এডুকেট করি, এবং এই যারা এনজিও আছেন ওনারাও এডুকেট করে। আমরা এখানে লোনটা দিয়েছি কারণ ওনাদের মতো প্রতিষ্ঠান আমাদের কাছে এগিয়ে এসছে, এবং যেমন সেটা তো আপনাদের জন্য আসলে সহজ হয়, আমাদের জন্য সহজ হয়। ব্যাংকের যেটা হচ্ছে প্রাইভেট ব্যাংকগুলোর আসলে মানে দেশের তো আমাদের ব্রাঞ্চের একটা লিমিটেশন আছে। আমাদের যেমন 108টা ব্রাঞ্চ, প্রতিটা প্রান্তে আমাদের ব্রাঞ্চ নেই। তো কেউ যদি আমাদের কাছে এগিয়ে আসে, সামাজিক সংগঠনগুলো, যে বিশেষ করে যারা আমাদের বলে চেম্বারগুলো, ওমেন চেম্বারগুলো, তাহলে কিন্তু আমরা কিন্তু ওদের সাথে কনসাল্ট করে একটা পথ বের করি যে কীভাবে লোনটা দেওয়া যায়। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই যে এই ইয়েতে কিন্তু বলা হয় যে যারা ব্যক্তিগত পর্যায়ে যারা লোন নিতে চায় তারা বলে যে গ্রান্টার চায়, যেটি তাদের জন্য ম্যানেজ করা অনেক টাফ হয়ে যায়। সেই জায়গাটা আসলে আপনাদের অভিজ্ঞতা কি? এই যে আমরা তো বললাম একটু যে আমি 22 জনকে যে লোন দিয়েছি, ওদের তো আসলে ওদের গ্যারান্টি বা যারা আরেকজন থার্ড পার্টি গ্যারান্টি দিবে, ওটা চাইতে আমরা ওই সামাজিক গ্যারান্টিকে বেশি গুরুত্ব দিয়েছি। ওই যে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, যেটাকে নাসিক বলি আমরা, ওরা এগিয়ে এসছে, বলতে আমরা গ্যারান্টি দিয়ে দিব। আমরা ভরসা পেয়েছি, কারণ আমাকে তো আসলে আমার টাকাটা রিকভারিটা কনফার্ম করতে হবে, কারণ আমি মানুষের টাকা নিয়ে ব্যবসা করছি। যারা পরিবারের কাছ থেকে কারোকে গ্যারান্টার হিসেবে দাঁড় করাতে না পারছে, তারা চাইলে আশপাশের সামাজিক যে কোনো সংগঠনের পক্ষে আমরা কিন্তু আসলে একটু আমি রিপিট করছি, পরিবারের গ্যারান্টি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বেশিরভাগই আমরা বলি যে হাজব্যান্ড লোন নিলে ওয়াইফকে গ্যারান্টি দাও, বা ওয়াইফ নিলে হাজব্যান্ডকে দাও, এইটাই। এর বাইরে কিন্তু আমরা গ্যারান্টি চাই না। এরকম না যে সমাজের একটা বিত্তশালী লোকের গ্যারান্টি নিয়ে আসো, এই ধারণাটা কিন্তু ঠিক না আসলে, যে ব্যাংক কিন্তু আসলে দিতে চায় মানে লোন ডেফিনেটলি। এবং সেই কারণে যেটা আমি বলছিলাম যে আলাদা ম্যাক্সিমাম ব্যাংকগুলোতে কিন্তু এসএমই দেওয়ার জন্য আলাদা একটি সেকশন রয়েছে, ফলে নিশ্চয়ই এই ব্যাংকের সেরকম একটি ইচ্ছা আছে বলে দিচ্ছে। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আপনাদের অভিজ্ঞতা আরও শুনবো। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলছি ক্ষুদ্র এবং প্রান্তিক উদ্যোক্তাদের আর্থিক খাতে প্রবেশাধিকার, চ্যালেঞ্জ আর উত্তরণের উপায়, এইসব বিষয় নিয়ে। আমাদের সঙ্গে অতিথিরা তো আমাদের আছেনই। কথা বলতে চাচ্ছি আসিফ উদ্দিন আহমেদ আপনার সাথে, এবং এই পর্যায়ে আমরা করোনা প্রসঙ্গ এবং সেই সময়ে এই করোনাকালের জন্য কতটা ক্ষতিগ্রস্ত হলে সেই বিষয়টা জানবো। তার আগে যদি একটু বলেন যে পরিসংখ্যান যেটি বলছে যে দেশের প্রায় 24% প্রান্তিক মানুষ, মাত্র 24% প্রান্তিক মানুষ তারা আর্থিক সেবা খাতে প্রবেশ করতে পেরেছে। আপনারা যেহেতু এনজিওগুলো কাজ করছেন, সেটি আসলে কেন, মূল প্রতিবন্ধকতা কোন জায়গায়, এবং সেই সঙ্গে যদি এটিও বলতেন যে করোনাকালে আসলে কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, কুইকলি ওইটা আমি অ্যান্সার দিই আপনাকে যে 24% মানুষ কেন অ্যাক্সেস পেয়েছে। কয়েকটা ইস্যু এখানে। একটা হচ্ছে যে আমি যেটা একটু আগে বলছিলাম যে যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা মাইক্রো ফাইন্যান্সের কাছ থেকে লোন নিয়ে অনেক দিন ধরে এগিয়ে এসছেন, ওনাদের যে এই এতদিনের ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনের কিন্তু কোনো রেকর্ড নাই। হ্যাঁ, সো আমি যখন গ্র্যাজুয়েশন করে যখন এসএমইতে করবো, আমার যে প্রিভিয়াস যে রেকর্ড যেটা, সেই রেকর্ডটা কিন্তু আমার কাছে নাই মাইক্রো ফাইন্যান্সের সাথে লেনদেনে। ব্যাংকে মহিবা যেটা বললেন যে উনি রিচ আউট করার চেষ্টা করছেন, কিন্তু আপনাকে ব্যাংকের দিকটা দেখতে হবে যে পার বেনিফিশিয়ারি যে রিচ করার যে কস্ট, যে আমি প্রত্যেকটা ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে খুঁজে বার করে তার কাছে হাউস হোল্ডে লোন ডেলিভারি দেবো, এটা যে খরচটা, ইটস এ হিউজ কস্ট, এবং ব্যাংকের জন্য ইটস নট এফেক্টিভ ওই প্রান্তিক জনগোষ্ঠীকে পৌঁছানোর জন্য। এবং 3 নম্বর যে বড় ব্যাপার, 3 এবং 4 নম্বর যদি খুব কুইকলি বলি আপনাকে, যেটা আগে বলেছিলাম যে ওনাদের যে ডকুমেন্টেশন এবং যে রেকর্ড, এটার একটা বড় অভাব আছে। এবং 4 নম্বর যেটা সাকিব ভাই বলছিলেন যে ওনাদের আন্ডারস্ট্যান্ডিং অফ বিজনেস, যে বিজনেস প্ল্যানিং, যে ইভেন যে ক্যাশ ফ্লো, বেসিক ক্যাশ ফ্লো, যখন আমি বিজনেস মানে প্রফিট ইজ ইন দ্যার হেড, যে লাভ করছি কিন্তু মাথায় আর কি, বছর শেষে আমি ধরে নিয়েছি যে 1 লাখ টাকা 10 লাখ টাকা প্রফিট, কিন্তু যখন আমি খাতা কলমে হিসাব করছি ক্যাশ ফ্লোটা, যেটা আমরা যেটা বলি যে নগদায়নের যে ব্যাপারটা, ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ওনারা মেনটেন করেন। এবং যে কারণে যে আসলে ক্যাশ কত ঢুকছে আমার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট রিসিভেবল হয়তো 10 লাখ টাকা থাকতে পারে, বাট মানে তার মানে কি এই যে আমি আসলে আমার লাভ হয়েছে এটা। সো এরকম বেশ কিছু, একটা হচ্ছে মানে ক্যাপাসিটির ব্যাপারে একটা গ্যাপ আছে, এবং 2 নম্বর যে জিনিসগুলো হলো যে ওনাদের তথ্য এবং ওনাদের রেকর্ডের একটা বিশাল গ্যাপ আছে আর কি বেসিক্যালি। এখন আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে করোনাকালীন সময় যে ওনাদের এফেক্টটা, করোনাকালীন সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এসএমই এবং ইনফর্মাল সেক্টর। সমস্যা হচ্ছে যেটা যে এসএমই এবং ইনফর্মাল সেক্টরে এখনও কোনো আমাদের
সেট ডাটাবেস নাই। কারণ ইনফর্মাল সেক্টর তো ওনাদের যেহেতু রেজিস্ট্রেশন নাই নাই তাদের কোনো, যখন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলো এবং প্রণোদনা প্যাকেজ সবচেয়ে বেশি ঘোষণা করা ছিল এসএমইদের জন্য, কারণ ওনাদের কিন্তু সবচেয়ে বেশি জব লস হয়েছে। ওই রিসার্চটা গভর্নমেন্টের আমার করা প্রায় অলমোস্ট ধরা দেখা যায় যে 1 কোটি লোকের কিন্তু পুঁজি কম, জব লস তাদের সবচেয়ে বেশি সেই ক্ষেত্রে। কিন্তু যখন আমি দিতে যাচ্ছেন ব্যাংকরা, এসএমই কারা, মানে এটার কোথায় ডাটাবেস আছে? আজকে এতদিন হয়ে গেল কিন্তু আমার কোনো এসএমই ডাটাবেস নাই যে আমি দেখে যে না ঠিক আছে এই ডিস্ট্রিক্টে। দিস ওয়াজ, আমার যারা ব্যাংকিং সেক্টরের ফ্রেন্ড আছে তারা বলছে যে দিস ওয়াজ দ্য বিগেস্ট ব্যারিয়ার, যে আমি আসলে এসএমইকে সাহায্য করতে গেলেও করতে পারি ডাটাবেসের কারণে পারা যাচ্ছে না, রেকর্ড নেই তো কোনো, কে হুইজ দিস এসএমই, মানে তার রেকর্ড কোথায়, মানে এটা তো নাই, ইনফর্মালে তো নাই আপনার, মানে প্রান্তিক যাদেরকে বলছেন তাদের কোনো রেকর্ডই নাই। মানে এটা তো যেটা বললেন যে আপনি এফেক্ট কি, এফেক্ট তো জব লস, ফিনান্সিয়াল এফেক্ট, এবং আমরা 3টা জিনিস দেখেছি সেখানে, যে মানে একটা বড় গ্রুপ অফ ব্যবসা রিট্রিট করে গেছে, মানে বন্ধ করে দিয়ে গুটিয়ে ফেলেছে। হ্যাঁ, কিছু কিছু রেজিলিয়েন্স করে টিকে গেছে, মানে টিকার চেষ্টা করছেন, এবং কিছু কিছু যারা খুব মানে তৈরি ছিলেন ওই অ্যাজাইল মুভমেন্ট বিজনেস প্ল্যানের কারণে, মডেলের কারণে তারা আসলে খাপ খাইয়ে নিতে পেরেছেন। কিন্তু ওই যে বললাম যে আমরা ওই পুরা যদি এফেক্টটাকে আপনি দেখেন এসএমই সেক্টর, আমি বলি যেটাকে মানে রিট্রিট, রেজিলিয়েন্স এবং অ্যাজাইল, রিট্রিটের সংখ্যাই বেশি যারা আসলে গুটিয়ে ফেলেছেন বা মানে পিছিয়ে গেছেন। রেজিলিয়েন্স আছে একটা, কিন্তু অ্যাজাইলের পার্সেন্টেজ খুব কম, এবং এটা গ্লোবালি, এটা খালি এখানে না, এটা গ্লোবালি আর কি। মানে ডাটাবেসটা থাকলে হয়তো বা তাদেরকে এই সমস্যাগুলো করতে হতো না। জি, সাকিব নবী, আপনি যদি আমাদেরকে এই বিষয়টা একটু বলতেন যে করোনাকালীন এই সময়ে এই যারা এখন মনে করেন যে যাদের ডাটাবেস নেই বা যারা আসলে ব্যাংকের কাছে আসতে পারছে না, কিংবা প্রণোদনার কথা যেটি বলছেন, সবকিছু মিলে আপনারা কি ধরনের সহযোগিতা তাদের জন্য করতে পারতেন বা করছেন? আমার মনে হয় 2-3টা ইস্যু এখন দেখতে হবে। দ্য ফার্স্ট থিং ইজ কি একটা স্টাডি ছিল which says that 50% of the enterprise was closed immediately after the pandemic. 50%. We are talking about 8 million business. Out of that, 50% was closed. और কিছু ছিল they were running in loss. তো হয়েছে কি all of a sudden যে শক হয়েছিল, I mean because of them being in the informal sector. যদি আমি বলি informal sector, 90% of the business enterprise in Bangladesh are in the informal sector. Informal sector মানে no paper, no access, and there is a sense of fear also. যে আপনি আগে collateral বলছেন, even if people have the paper of the land, they don't want to go to the government or bank, fearing that the government or the bank might confiscate. This is a myth, right? কি আমার কাছে পেপার আছে, যদি আমি গভর্নমেন্টকে পেপার দিই, will I be able to get that paper back again or not? খুব বড় জিনিস ছিল এটা। And in terms of business recovery, I mean, what Asif Bhai is saying, the government wanted to give the stimulus package. So they did a survey. Out of 8 million, they were only able to identify 1,500 enterprises. Should do 1,500. Look at the percentage. We are talking about 8 million over here. Then government tried the second step, the next step, and out of that, only 2,200 people came forward who had the proper documentation and all. Eco Corporation tar sathe kaj kore, and the focus is that we want to ensure that the informal enterprise becomes more formal. But there is a sense of fear among the entrepreneurs also. Jodi ami kaj kori, then there are so many taxes. These people are not very learned, not very knowledgeable, right? Isn't it? So there are so many paperwork you do. There is so many bureaucracy. You have to get so many clearance, environmental clearance, land clearance, factory workshed clearance. So there is a sense of fear over here. So amane ke sabse bado jinish what we are trying is that it should be simplified in order to bring the informal economy or informal enterprise into a formal one. Simply bane ke single window solution hote pare. The rule of equity has to apply over here. Jodi enterprise is run by women, enterprise is run by people who are the poorest and the most vulnerable, enterprise is run by people with disability, the government has to be, or the bank has to be more proactive, and they should come out with a package which is favoring them rather than coming out with a uniform package for everybody. Amole ke ekta disaggregated package korte hobe, and that's where our focus is, that come out with different packages for different. Ekon ekটু বড় জিনিস, if you're talking about small entrepreneurs over here, the biggest challenge I think the bank faces is that the operational cost. Okon taka ke demand to come, right? 10,000, 15,000, 20,000, 1 lakh. And then what happens is that if you work with 50 enterprises, 1 lakh it's 50 lakhs. But if you give it to a big entrepreneur, they will take 1-2 crore loan, and it's easier for the bank to manage. So কিভাবে যে decentralize আছে ওইটা কিভাবে promote করা যায়? One of the innovative thing which I see in the bank is the agent banking over here. আমি গাইবান্ধাতে কাজ করি. If I travel to one of the islands, যে চর বলেন,
if I have to go there, it takes me 4 hours to go, 4 hours to come back. And if there are 2 or 3 MSMEs over there, so it's not practically or economically feasible for me. আচ্ছা। So I appreciate এই জায়গাগুলো যে জি। অনেকগুলো পয়েন্ট আপনি তুলে ধরলেন, সেই জায়গাগুলো আসলে পরিষ্কার হওয়া দরকার, কারণ যখন নানান জায়গা থেকে একটা বা ক্লিয়ারেন্সের জন্য যাবে, সেটাও তো আসলে আমাদের দেশের আমরা যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো দেখি, বিশেষ করে সরকারি মন্ত্রণালয় বা সরকারি জায়গাগুলোতে, সেটি অনেক বড় একটা ফিয়ারের জায়গা আসলে তাদের জন্য। আপনি যদি আমাদেরকে একটু বলতেন, মহিবুল্লাহ খান, এই বিষয়টি একটু পরিষ্কার করতেন। আমরা যেহেতু করোনা প্রসঙ্গ নিয়ে কথা বলি, করোনার এই সময়টাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আপনাদের কি বাড়তি কোনো প্রণোদনা আছে? করোনার জন্য তো আসলে সরকার অনেকগুলো প্যাকেজ দিয়েছে, যেটা আমরা বলি 21টা প্যাকেজ, 1,21,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 21টা সেটি তো আবার সবাই পায়নি, সবাই আসলে 1,21,000 ডাটাবেজের কোটি, কারণে। হ্যাঁ, একটা বিগ অ্যামাউন্ট। আচ্ছা, এর মধ্যে শুধুমাত্র এসএমইর জন্য আমাদের যেটা 20,000 কোটি টাকার প্যাকেজ দিয়েছে। আর আপনি যেটা বললেন প্রান্তিক জনগোষ্ঠী, তাদের জন্য কিন্তু আরেকটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে যে আমরা যেটা এমএফআই এর মাধ্যমে ব্যাংকগুলো দিয়ে থাকি, সেটা হচ্ছে যে 3,000 কোটি টাকার প্যাকেজ। আচ্ছা, গভর্নমেন্টের সদিচ্ছা আছে, বাংলাদেশ ব্যাংকও চেষ্টা করছে। আমরা কিন্তু শুধুমাত্র ওই ফাইন্যান্সিয়াল প্যাকেজটা নিয়ে আলাপ করছি যে করোনাতে কত টাকা প্যাকেজ হলো, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এসএমই সেক্টর এবং অন্যান্য জন্য আরও অনেকগুলো মানে ঋণের সহজ করে দিয়েছে পেমেন্টটা। যেমন 1 বছর 12 মাসের যে ইনস্টলমেন্ট, যেটা 2020-এর, এটা যদি কেউ না দেয় তাহলে আমরা কিন্তু তাকে টাইমটা বাড়িয়ে দিচ্ছি নেক্সট করোনার জন্যই আপনারা হ্যাঁ, করছেন। তো এটাও তো Okay, এক ধরনের তার জন্য একটা উপকার হলো, অর্থাৎ সে আর শিথিল হলো তার প্রেশারটা। হ্যাঁ, আরেকটা বিষয় আমি একটু ভিন্ন মত প্রকাশ করি আসিফ ভাইয়ের কাছ থেকে, সেটা হচ্ছে যে আমাদের দেশের জনগণ কিন্তু আসলে কষ্ট সহিষ্ণু এবং তারা অনেক বেশি এই রেজিলিয়েন্স খুব ভালো। আমি এই জন্য বলছি যে ঝড় বন্যা এগুলো সহ্য করে তারা টিকে থাকে, এবং করোনাকালীন যেটা হয় প্রথম 2 মাসে সমস্যা হয়েছে, সবার ব্যবসায় বন্ধ ছিল, তো তখন তারা সমস্যা ফেস করেছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমরা একটু হেল্প করছি, আমরা কিছু প্রণোদনার টাকা দিচ্ছি তাদেরকে, আমরা অর্থাৎ যার ব্যবসা খারাপ হয়েছে তাকে তার একটা অ্যাসেসমেন্ট করে কত টাকা বেশি দেওয়া যেতে পারে তাকে স্টিমুলাস প্যাকেজ দিচ্ছি। এটা হলো একটা দিক। সেকেন্ড হচ্ছে যে তার পেমেন্ট দিতে পারছে না, আমরা কিন্তু তাকে টাইম বাড়িয়ে দিচ্ছি, শিথিল করা হচ্ছে। আর তো এগুলো করে কিন্তু আমরা হেল্প করছি। আচ্ছা, হ্যাঁ, মানে বিশেষ কোনো প্রণোদনা তাদের জন্য না থাকলেও তারা যাতে তাদের ঋণ যেটি নিয়েছে, যে লোনটা নিয়েছে, সেটি ব্যাক করার ক্ষেত্রে আপনারা কিছু বিশেষ প্রণোদনা আছে। আমাদের 20,000 কোটি টাকার মধ্যে একটা অংশ তো আমার ব্যাংকেও দেওয়া হয়েছে এবং আমরা কিন্তু সেটা ডিসবার্স করছি। এর বাইরে যারা প্রান্তিক জনগোষ্ঠীর যে লোনগুলো বা ক্ষুদ্র উদ্যোক্তা বলি বা প্রান্তিক ব্যবসায়ী বলি, ওদের জন্য বাংলাদেশ ব্যাংক 3,000 কোটি একটা প্যাকেজ ঘোষণা করেছে। ওইখান থেকেও একটা অংশ কিন্তু আমরা থ্রু এমএফআই দিচ্ছি, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। কারণ আমাদের তো ডাইরেক্ট, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে আমরা একদম গ্রামে গঞ্জে পৌঁছাতে পারি না, তো আমরা কিন্তু এমএফআই এর মাধ্যমে ওই টাকা ডিসবার্স করছি। হ্যাঁ, ওইখানেও আমরা একটা অংশ দিয়েছি এবং ব্যাংকের সদিচ্ছা আছে অবশ্যই। নিশ্চয়ই। আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আপনাদের পরামর্শ শুনবো, কি করে আমরা এই যে প্রতিবন্ধকতার কথাগুলো বললাম এগুলোকে কি করে স্মুথ করা যায়, কি করে প্রান্তিক যারা আছেন তারা আসলে সহজেই ঋণ পেতে পারেন এবং তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারেন। দর্শক, বিরতির সময় হয়ে গেছে, সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। বিরতির পরে আবারও স্বাগত। আজকে আমরা কথা বলছি ক্ষুদ্র এবং প্রান্তিক উদ্যোক্তাদের আর্থিক খাতে প্রবেশাধিকার এবং সেই পথে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে, কিভাবে সেটি উত্তরণ করা সম্ভব সেই বিষয় নিয়ে। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসিফউদ্দিন আহমেদ, আপনি যদি আমাদেরকে একটু পয়েন্ট বলতেন যে একেবারে সহজ কি করে ফেলা যায়, কি করে আসলে আমরা এই যে সংকটগুলোর কথা বলছি, কি করে একজন প্রান্তিক মানুষ খুব সহজেই চাইলেই সে লোনটি নিতে পারে? আচ্ছা, খুব সহজ হবে না, মানে খুব সহজ হবে না এই কারণে বলি। তারপরে যে কয়েকটা মানে আমার রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে ব্যাংক এবং এনজিও যারা আছেন তাদের আসলে ক্ষুদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা এবং উদ্যোক্তা যারা, তাদের রেজিলিয়েন্স বাড়াতে হেল্প করতে হবে। সেটা আপনি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করেন বা যেভাবেই করেন না কেন, এটাকে একটা কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে যে ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই। ওনাদেরকে আসলে আলটিমেটলি টেকনোলজি এবং ই কমার্স এই জিনিসগুলো এমব্রেস করতে হবে এবং তাদের সেই ক্যাপাসিটিটা ডেভেলপ করতেই হবে। এখানে আসলে কোনো রকম আসলে অল্টারনেটিভ কিছু নাই। 3 নম্বর যেটা আমি সবসময় বলি, যে এটাই আমার লাস্ট পয়েন্ট প্রবাবলি উড বি, ইজ যে ব্যবসাটা যাতে ইনক্লুসিভ হয়। ইনক্লুসিভ মানে যে ব্যবসার যে ধরন যেটা, এবং তাতে যেন তারা কর্মসংস্থানের ক্ষেত্রে বলেন এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেন, যেখানেই বলেন না কেন, তারা যেন ওই প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ করে যারা আন্ডার প্রিভিলেজ পপুলেশন তাদের কথা চিন্তা করেই যেন ওই ডিজাইনটা করা হয় এবং সেভাবেই যেন প্রোগ্রামটা লঞ্চ করা হয়। সো আমার প্রথম যে দুটা, সেটা হচ্ছে ইমিডিয়েট যেটা, সেটা হচ্ছে যে রেজিলিয়েন্স বাড়ানো, এবং রেজিলিয়েন্স বাড়ানোর জন্য যেটা করতে হবে, এবং মিডিয়াম এবং লং টার্মে আসলে আপনাকে এটাকে ডিজিটাইজেশন করতে হবে। ওনারা ওইভাবে গিয়ে লোন দেওয়া বা পেপার ফিল করা লোন সম্ভব না, এবং এটা আসলে আলটিমেটলি ফিনটেক এবং ডিজিটালাইজেশন আন্ডারে আনতেই হবে। তাছাড়া আসলে এটা ইন দ্য লং রান ইজ ইম্পসিবল। অনেক ধন্যবাদ। সাকিব নবী, আপনি যদি বলতেন। 2-3 সাজেশন আছে। One is decentralize the banking system. Achha. Let it reach the people. What my colleague has also been saying, rather than people coming to the bank, the bank should be going to the people. Okay.
Number two জিনিস কি design the loan in such a way which caters to the needs and aspirations of the poorest of the poor. Number two. Number three যে small and micro enterprise জন্য ease of doing business এ focus করতে হবে so that they are willing and they are coming forward to register their enterprise also. Number four, খুব important জিনিস কি Bangladesh is prone to natural disasters. আপনি জানেন, everybody knows about it every year. So the loan design and the process should be sensitive to natural disasters. খুব বড় জিনিস. Number five is the perception around loan. Government ke loan still people consider it as a grant. It's a free money. So the perception around loan has to be changed, and that's what we should be doing. Number six is that we need to orient the bankers that the poor are credit worthy, the poor are bankable. Thank you very much, সুযোগ দেওয়ার জন্য. Thank you. ইউ আর ওয়েলকাম। আপনি যদি বলতেন মহিবুল্লাহ খান। একটা হচ্ছে যে ব্যাংক, তো আমরা বলেছি যে ওদেরকে যে ফাইন্যান্সিয়াল লিটারেসিতে আরও ভালো করা, এগুলোর জন্য আমরা যেটা রিসেন্টলি আমি বাংলাদেশ ব্যাংকের সাথে একটা আলোচনায় আমি বলেছি যে চেম্বারগুলো যারা আছে, যারা ওমেন চেম্বার বা এরকম আরও যে ছোটো ছোটো চেম্বার যারা কাজ করে, ওদেরকে একটু এগিয়ে আসতে হবে। সেটাই যেটা আমরা বারবার বলছি যে আমরা হেল্প করছি, আমাদের সদিচ্ছা অভাব নেই। আমরা আমাদের হেড অফিসে যেমন আমি ওমেন হেল্প ডেস্ক করে রেখেছি, একজন অফিসারকে অ্যাসাইন করে দিয়েছি, তুমি সারা বাংলাদেশের সারা বাংলাদেশে যেটি তুমি আসুক প্রপোজাল, তুমি একটু হেল্প করবে। আচ্ছা, আমাদের তাকে আমি বিভিন্ন ওমেন চেম্বারে পাঠাচ্ছি এগুলো কাজ করার জন্য। আমার কথা হচ্ছে যে মাঝখানে যারা কিছু আছে তারা, তাদেরকে যেমন আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো, তাদেরকে এগিয়ে আসতে হবে। ওরা ডাইরেক্টলি ওদের সাথে কাজ করে, তাদেরকে এডুকেট করার কাজটা তাদের। তারপরে আমি যেটা বলেছি যে তারা গ্যারান্টি দিতে পারে, তাহলে অত ব্যাঙ্কগুলো একটু কমফোর্টেবল হবে। আরেকটা বিষয় আমি অনেক জায়গায় বলি, সেটা হচ্ছে যে এগ্রি লোন যেগুলো, সেখানে ন্যাচারাল ডিজাস্টার হয়, আমাদের বিভিন্ন রকম ক্লাইমেটিজ আছে, তো এটাকে ইন্স্যুরেন্স বাংলাদেশে দেখলাম চালু হয়েছে রিসেন্টলি, এগ্রি ইন্স্যুরেন্স খুবই ছোট অ্যামাউন্টের, কিন্তু আমি দেখলাম যে ইন্স্যুরেন্সটা প্রিমিয়ামটা অনেক হাই। তো আমার মনে হয় গভর্নমেন্টের বা এই সরকারের এই বিষয়টা আমাদের দেওয়া হচ্ছে যে সাবসিডাইজড ইন্স্যুরেন্স কীভাবে চালু করা যায় এই আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠী, কৃষক, এদের জন্য। কারণ আমি ডেইরি ফার্ম এদেরকেও আমরা লোন দিই এদেরকে, কিন্তু আমি যখন চিন্তা করি যে ইন্স্যুরেন্স দিব, আমি নিজেই কথা বলেছি ইন্স্যুরেন্স, দেখলাম যে অনেক এক্সপেন্সিভ। তো আমি সাহস হারিয়ে ফেলেছি। তো একটা আমার দরিদ্র মানে যিনি হ্যাঁ, যিনি কয়েকটা গরু পালে, তার জন্য এটা একটা এক্সপেন্সিভ বিষয় হয়ে যাবে। তো সরকারকে এই বিষয়টা নজর দিতে হবে। ক্রেডিট গ্যারান্টি স্কিম সেগুলো আরেকটু বাড়াতে হবে এবং আরেকটু রেটটাও কমাতে হবে, যাতে আমরা ব্যাঙ্কগুলো একটু কমফোর্টেবল ফিল করি, যে অর্থাৎ আমার লোনটা গ্যারান্টি দিবে একটা অথরিটি, যেটা সরকার দিচ্ছে। এসএমই ফাউন্ডেশন যেটা আছে বাংলাদেশে, তারা ভালো কাজ করছে। আমি মনে করি তারাও ব্যাংকের সাথে আরও বেশি অ্যাক্টিভ রোল প্লে করতে পারে, আমাদেরকে তারাও পথ দেখাতে পারে। আমি যেমন ওদেরকে অনেক সময় বলেছি যে ক্লাস্টার ফাইন্যান্স একটা কনসেপ্ট আছে, গুচ্ছ গ্যারান্টি এবং গুচ্ছ ঋণ, তো এইটাতে আপনারা আমাকে হেল্প করুন যে কোথায় কোথায় আমরা এরকম গ্রুপ আছে, ক্লাস্টার গ্রুপ, তাদেরকে আমি লোন দিতে চাই। তো ব্যাংকের সদিচ্ছা আছে, এটা মানে হয়তো সামাজিকভাবে বা অনেক সময় আমরা আলোচনা, সেই জায়গাগুলো তো আসলে তৈরি করতে হবে। সবাই আসলে সব জায়গায় আছে, কিন্তু সেই প্রপার যে তথ্য নেওয়ার যে জায়গাটা, সেই জায়গায় কিছু ঘাটতি রয়েছে। নিশ্চয়ই আপনাদের আলোচনা থেকে যারা প্রান্তিক পর্যায়ে আছে নিশ্চয়ই উপকৃত হবে, এবং আমরাও সেটি প্রত্যাশা করছি যে তারা প্রপার ওয়েতে আপনাদের কাছে আসবে এবং প্রপার ওয়েতে লোন নিবে, ঋণ নিবে এবং সেটি পরিশোধ করবে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি তিনজনকেই আয়োজনের সময় দেওয়ার জন্য।